আসসালামু আলাইকুম। মেয়েরা কেমন আছো সবাই? আমি তোমাদের ফিজিক্স ম্যাডাম শাহিন আক্তার। আজকে প্রায় মাস দুই পরে তোমাদের সামনে হাজির হয়েছি একটা ক্লাস নিয়ে, একটা বিশেষ পরিস্থিতিতে। সেটা তোমরা সকলেই জানো যে পুরা পৃথিবী জুড়ে এখন যে করোনা মহামারীর কারণে যে লকডাউন চলছে, এই লকডাউনের মধ্যে একটা বিশেষ ব্যবস্থায় আমরা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মেয়েরা, এই লকডাউন পরিস্থিতিতে তোমরা অবশ্যই ঘরে থাকবে, লকডাউনের নিয়মকানুন মেনে চলবে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার জন্য আপনারা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যখন রেগুলার ক্লাস নিচ্ছিলাম তখন তোমাদের সাথে আমার ক্লাস ছিল নিউটনিয়ান বলবিদ্যা, আমাদের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়। এখানে আমার যতটুকু মনে পড়ে আমি সংঘর্ষ পর্যন্ত পৌঁছেছিলাম। দু একটা সেকশনে হয়তো সংঘর্ষের উপর দু একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ সেকশনে নিতে পারি নাই। আজকে ওখান থেকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। নিউটনিয়ান বলবিদ্যা আমাদের প্রথম পত্রের 4র্থ অধ্যায়। আমরা পড়ব সংঘর্ষ দিয়ে শুরু করবো আমাদের আজকের পড়াটা। সংঘর্ষ বা কলিশন। এই সংঘর্ষ বা কলিশনটা হচ্ছে আসলে বল প্রয়োগের একটা ঘটনা, কিন্তু এটা সাধারণ বল প্রয়োগ নয়। এখানে দুইটা বস্তু পরস্পরের উপরে প্রচণ্ডভাবে বল প্রয়োগ করে এবং ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়। নিউটনের 3rd লটা এরা মেনে চলে ঠিকই, কিন্তু এখানে যেটা ঘটে সেটা হলো গতির একটা ব্যাপক পরিবর্তন ঘটে। সাধারণ বল প্রয়োগে যেটা হয় না, গতির একটা ব্যাপক পরিবর্তন ঘটে। কখনো কখনো বস্তুগুলার অবস্থারও পরিবর্তন ঘটে, তো এইরকম ঘটনাটাকে বলা হচ্ছে সংঘর্ষ। আমরা এই সংঘর্ষের ডেফিনিশন যদি দিতে চাই তাহলে মোটামুটি এভাবে আমরা একটা ডেফিনিশন দাঁড় করাতে পারি যে অতি অল্প সময়ের জন্য, অত্যন্ত অল্প সময়ের জন্য খুব বৃহৎ মানের কোনো বল, ক্রিয়া করে যদি গতির ব্যাপক পরিবর্তন ঘটায়, যদি গতির হঠাৎ ব্যাপক পরিবর্তন ঘটে, তখন সেই ঘটনাকে বলা হয়, সেই ঘটনা বা সেই ব্যাপারটাকে সংঘর্ষ বলে, সংঘর্ষ বা কলিশন বলে। ঠিক আছে, এখানে কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হলো বৃহৎ মানের বল, দুই বা ততোধিক বস্তু পরস্পরের উপরে অনেক বড় মানের একটা বল প্রয়োগ করবে এবং হঠাৎ, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য এই বলগুলো ক্রিয়াশীল হবে আর হঠাৎ করে গতির ব্যাপক পরিবর্তন ঘটবে। গতির ব্যাপক পরিবর্তন ঘটা মানে হচ্ছে অনেক বেশি গতি সম্পন্ন বস্তুর গতি থেমে যেতে পারে, আবার একটা স্থির বস্তু গতিশীল হয়ে যেতে পারে, আবার বস্তুগুলো নিজেদের মধ্যেও পরিবর্তন সংঘটিত হতে পারে, যেমন তারা ভেঙে চুরে যেতে পারে, তাদের আকার আকৃতি পরিবর্তন হতে পারে, গতির দিক পরিবর্তন হতে পারে ইত্যাদি। এখন যেহেতু সংঘর্ষ এটা এবং এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল নাই, তাহলে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমরা যেটা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে কোনো সংঘর্ষে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল না থাকে তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সংঘর্ষের আগের মোট ভরবেগ অর্থাৎ সামেশন অফ PI ইজ ইকুয়াল টু সামেশন অফ PF। ঠিক আছে, মোমেন্টামের ইনিশিয়াল মোমেন্টামের যে সামেশন, টোটাল ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু টোটাল ফাইনাল মোমেন্টাম, সংঘর্ষের পরের ভরবেগ। এটা সংঘর্ষের বেলাও এই নিয়মটা প্রযোজ্য, ভরবেগের এই সংরক্ষণ সূত্রটা। কিন্তু একটা ল এরা মেনে চলে না, সেটা হলো গতিশক্তির ব্যাপারটা। গতিশীল বস্তুগুলার যেহেতু তারা গতিতে ছিল, কাজে হাফ এম ভি স্কয়ার নিয়ম অনুযায়ী তাদের গতিশক্তি থাকবে। একাধিক বস্তু প্রত্যেকের মধ্যে, এক দুই বা ততোধিক বস্তু হলেও তাদের মধ্যে গতিশক্তি থাকবে, কিন্তু সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সেম থাকবে কি থাকবে না, সেম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এর উপর ভিত্তি করে সংঘর্ষটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা ভাগকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা ধরনকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ।
হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষ অথবা ইলাস্টিক কলিশন। এই ইলাস্টিক কলিশনে ভরবেগ তো সংরক্ষিত থাকবেই, যেটা একটু আগে লিখলাম। এটা যে কোনো সংঘর্ষের বেলায় এই কথা প্রযোজ্য। মোমেন্টাম কনজার্ভ করবেই, এটা হলো 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয়ত আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হচ্ছে গতিশক্তি। সংঘর্ষের আগের মোট গতিশক্তি এই স্থিতিস্থাপক সংঘর্ষের বেলা সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হবে। অর্থাৎ গতিশক্তিও কনজার্ভ করবে, কাইনেটিক এনার্জিও কনজার্ভ করবে। ঠিক আছে, এটা যে কোনো সংঘর্ষের জন্য প্রযোজ্য। আর বিশেষ করে এই নিয়মটা যদি কেউ মেনে চলে, তখন সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু আমাদের স্থূল জগতে স্থিতিস্থাপক সংঘর্ষের পরিমাণ খুবই কম, স্থিতিস্থাপক সংঘর্ষের সংখ্যা খুবই কম। স্থিতিস্থাপক সংঘর্ষ মনে করা হয় খুব মসৃণ টেবিলের উপরে যদি বিলিয়ার্ড বলগুলা যে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, মোটামুটিভাবে ওটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। আর হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের মধ্যে যদি যখন কলিশন হয়, সেটাও ইলাস্টিক কলিশন মনে করা হয়, ধরা হয়। আর আমরা যে আইডিয়াল গ্যাস পড়েছিলাম, আমাদের আদর্শ গ্যাস নামে যে অধ্যায়টা আছে, সেখানে আমরা দেখেছি কন্টেইনার ভর্তি যে আইডিয়াল গ্যাসগুলি, এই আইডিয়াল গ্যাসের মলিকুলগুলো যখন ছোটাছুটি করে, এরা ছোটাছুটি করতেই থাকে নিজেদের মধ্যে, এবং কন্টেইনারের ওয়ালের সাথেও তারা সারাক্ষণ সংঘর্ষে লিপ্ত হতে থাকে, কলিশনে তারা থাকে। এই কলিশনটাও স্থিতিস্থাপক সংঘর্ষ, এটাও ইলাস্টিক কলিশন। এটা হচ্ছে মোটামুটিভাবে স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। ঠিক আছে, এখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে দুটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একটা বস্তু আরেকটা বস্তুর সাথে, দুইটা বস্তু এসে এখানে এসে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে, সংঘর্ষের সময় এরা পরস্পরের উপরে বল প্রয়োগ করে, এরপরে তারা বস্তুগুলো আলাদা হয়ে যায়। হ্যাঁ, এটা ছিল আমার 1 নম্বর বস্তু, 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর। এখানে 1 নম্বর বস্তু আবার 2 নম্বর বস্তু আলাদা হয়ে আলাদাভাবে গতিশীল হলো। স্থিতিস্থাপক সংঘর্ষের বস্তুগুলো যখন সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তারা একসঙ্গে জুড়ে থাকে না, সংঘর্ষের পরে তারা আলাদা হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্থিতিস্থাপক সংঘর্ষের বেলা। আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করব। সংঘর্ষের মাত্রা হচ্ছে একমাত্রিক সংঘর্ষ হতে পারে, আবার সংঘর্ষ দুমাত্রিকও হতে পারে, দ্বিমাত্রিকও হতে পারে। একমাত্রিক সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলো যদি একই লাইন বরাবর চলে। আমরা যদি এক্স অক্ষকে বিবেচনা করি, সংঘর্ষের আগেও তারা এক্স অক্ষ বরাবর চলছিল, সংঘর্ষের পরেও তারা এক্স অক্ষ বরাবরই চলছে, তখন এই সংঘর্ষকে বলা হয় একমাত্রিক সংঘর্ষ। আমরা এখন একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করব এবং স্থিতিস্থাপক সংঘর্ষের আরো কিছু ক্যারেক্টারিস্টিক বের করবো এখান থেকে। আমরা প্রথমে আমার একটা বস্তু যার ভর m1, সে u1 আধিবেগ নিয়ে পজিটিভ এক্স অক্ষ বরাবর চলছে, বাম থেকে ডানে। আরেকটা বস্তু যার ভর হচ্ছে m2, সে u2 আধিবেগ নিয়ে পজিটিভ এক্স অক্ষ বরাবরই চলছে। এবং আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি u1 গ্রেটার দেন u2। তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একসঙ্গে ধরে ফেলবে। ধরে ফেলা মানে হচ্ছে তারা সংঘর্ষে লিপ্ত হবে। এইখানে এসে তারা সংঘর্ষে লিপ্ত হলো। এটা হচ্ছে m1, দিস ইজ মাই m2। সংঘর্ষ হওয়ার সময় তারা পরস্পরের উপরে, m1 এর উপরে এদিকে বল প্রয়োগ করবে, m2 m1 এর উপরে এদিকে বল প্রয়োগ করবে। এরপরে তাদের গতির এই যে বেগগুলো, এই বেগগুলোর পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে u1 u2 এরা পরিবর্তিত হয়ে হলো m1 এর জন্য বেগটা পরিবর্তিত হয়ে হলো v1, এবং m2 এর জন্য বেগটা পরিবর্তিত হয়ে হলো v2। পরিবর্তিত বেগটা হলো v2। এটা হচ্ছে তাদের শেষ বেগ, বস্তুগুলোর শেষ বেগ। এই ক্ষেত্রে সংঘর্ষের আগে, এই অংশটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষকালীন, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। এই অংশটা সংঘর্ষের আগে, এটা হচ্ছে আমার সংঘর্ষ, আর এটা হচ্ছে পরে। এখন আমার ভরবেগের নিত্যতা অনুযায়ী, সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি চোখ বন্ধ করে লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগের সমান। আচ্ছা,
এটার নাম দিই আমি ইকুয়েশন নাম্বার 1। আর যেহেতু আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলছি, আর স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলছিলাম যে গতিশক্তিগুলো সেম থাকবে, গতিশক্তিও কনজার্ভ করবে। তাহলে আমার হাফ m1e1 স্কয়ার প্রথম বস্তুর গতিশক্তি, আদি গতিশক্তি, প্লাস m2u2 স্কয়ার দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি সমান হচ্ছে আমার হাফ m1v1 স্কয়ার প্লাস m2v2 স্কয়ার। প্রথম বস্তুর শেষ গতিশক্তি, দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি। গতিশক্তির কনজারভেশন অনুযায়ী, সংরক্ষণ নিয়ম অনুযায়ী এই ইকুয়েশনটাও এখানে ভ্যালিড হবে। এখন এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। ফ্রম 1 আমি পেতে পারি এখান থেকে এই টার্ম এবং এই টার্ম থেকে আমি যদি m2 কমন নেই, দেখো m2 কমন নেই, আমি পাবো এই টার্মটাকে পাশে নিয়ে আসলে u2 মাইনাস v2 ইকুয়াল টু এই টার্ম, আর এখান থেকে আমি যদি m1 কমন নেই তাহলে আমি পাবো v1 মাইনাস u1। ঠিক আছে, এটা পেয়ে রাখলাম। এটার নাম দিয়ে আমি ইকুয়েশন নাম্বার 3। 2 থেকে পাই, আমি এখান থেকে হাফ কমন নেই আর ওই পাশ থেকে হাফ কমন নিয়ে হাফগুলো ক্যান্সেল করে দিই। এরপরে এই টার্ম এবং এই টার্ম এখান থেকে আমি যদি m2 কমন নিই তাহলে আমি পাচ্ছি u2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, আর দিস এখান থেকে m1 কমন নিলে পাবো v1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এরপরে বা m2 u2 প্লাস v2 u2 মাইনাস v2 ইকুয়াল টু m1 v1 প্লাস u1 v1 মাইনাস u1। এইটার নাম দিয়ে এখন আমি ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 4। এখন আমি ইকুয়েশন 4 কে যদি 3 দিয়ে ডিভাইড করি, ইকুয়েশন 4 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো তাহলে বাম দিকে u2 প্লাস v2 ইকুয়াল টু v1 প্লাস u1। তাহলে u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আমরা বলেছিলাম, ধরে নিয়েছি আমি যেহেতু সংঘর্ষ হবে তাদের মধ্যে u1 গ্রেটার দেন u2, তাহলে u1 মাইনাস u2 হচ্ছে সংঘর্ষের আগে বস্তু দুটার মধ্যকার আপেক্ষিক বেগ, অর্থাৎ কি বেগে তারা পরস্পরের কাছে আসছিল। আর v2 মাইনাস v1 হচ্ছে সংঘর্ষের পরে তাদের আপেক্ষিক বেগ, অর্থাৎ কি বেগে তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এখানে 2 নম্বর বস্তুটা 1 নম্বর থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ সংঘর্ষের আগে তারা যেই বেগে পরস্পরের কাছে আসে, সংঘর্ষের পরে সেই বেগে পরস্পর থেকে সেপারেট হয়ে যায়, দূরে সরে যায়। এটা স্থিতিস্থাপক সংঘর্ষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এই স্থিতিস্থাপক সংঘর্ষটা, একটা প্রবলেম সলভ করার মাধ্যমে স্থিতিস্থাপক সংঘর্ষটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে ছোট্ট একটা এক্সাম্পল আছে আমাদের কাছে। সমান ভরের দুটা বস্তুর ভর হচ্ছে m, এর ভরও m। এটা 20 মিটার পার সেকেন্ড বেগে আমার পজিটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে, আর এই বস্তুটা 30 মিটার পার সেকেন্ড বেগে নেগেটিভ এক্স অক্ষের দিকে আসছে। এসে তারা এইখানটাতে সংঘর্ষে লিপ্ত হলো, দুজনের মাস সেম। এখন
সংঘর্ষের পরে বস্তু দুটার কি হবে, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ এটা, অতএব তারা একসঙ্গে থাকবে না, তারা আলাদা হয়ে যাবে। একটা বস্তুর বেগ হলো, সংঘর্ষের পরে প্রথম বস্তুটার বেগ হলো ধরো v1, আর দ্বিতীয় বস্তুর বেগ হলো v2। আমাদেরকে বের করতে হবে এই v1 এবং v2 কত, v1 কত এবং v2 এদের মান এবং তাদের চরিত্রটা, তাদের ডিরেকশনগুলো আমরা বের করবো। ওই বস্তুগুলোর ভেলোসিটি বের করবো এবং তারা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে। আগে যেমন তারা পজিটিভ এক্স আর নেগেটিভ এক্সের দিকে যাচ্ছিল, এখন তাদের অবস্থাটা কি হবে আমরা একটু ছোট্ট হিসাব নিকাশ করে বের করে দেখি। আমাদের যেহেতু একটা সংঘর্ষ, অতএব আমাদের মোমেন্টাম কনজার্ভ করবে। সংঘর্ষের আগের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমার প্রথম বস্তুর ভর হচ্ছে m, তার বেগ ছিল u1, প্লাস দ্বিতীয় বস্তুর ভর m, তার বেগ ছিল u2। দিস ইজ মাই u1, দিস ইজ মাই u2। আর সংঘর্ষের পরে বস্তুর ভর তো সেম আছে, শেষ বেগ, প্রথম বস্তুটার শেষ বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে v2। এখন দুই পাশ থেকে আমি যদি m গুলো কমন নিয়ে ক্যান্সেল করে দেই, তাহলে আমি পাচ্ছি u1 প্লাস u2 ইকুয়াল টু v1 প্লাস v2। ঠিক আছে, এখন v1 u1 u2 এর মান আমার দেওয়া আছে, আমি এখান থেকে v1 v2 বের করে ফেলতে পারি। v1 প্লাস v2 ইকুয়াল টু হচ্ছে u1 হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, প্লাস এখানে একটা ডিরেকশনের বিষয় আছে। আমার প্রথম বস্তুটা পজিটিভ এক্সের দিকে যাচ্ছে, দ্বিতীয় বস্তু যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর আসছে, কাজে এখানে 30 বসানোর আগে আমি -30 দিতে হবে আমাকে, প্লাস -30 মিটার পার সেকেন্ড। ডিরেকশন এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের কলিশনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। যেহেতু দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে, অবশ্যই এটা স্বেচ্ছা নির্ধারিত, আমি ইচ্ছা করলে এটাকে পজিটিভ ধরলে এটাকে 20 কে মাইনাস ধরতে পারি, তাতে অসুবিধা হয় না, এটা স্বেচ্ছা নির্ধারিত। আমরা এখান থেকে পাচ্ছি v1 প্লাস v2 ইকুয়াল টু -10 মিটার পার সেকেন্ড। এইটার নাম দিয়ে আমি এখন ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমরা একটু আগেই ইলাস্টিক কলিশনের একটা ক্যারেক্টারিস্টিক পেয়েছিলাম, সেটা হচ্ছে সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ এবং পরের আপেক্ষিক বেগ সমান হয়। সেখান থেকে আমরা দেখেছি v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2। এটার নাম দিয়ে আমি, আচ্ছা এখানে মানগুলো বসিয়ে দিই। u1 হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড, মাইনাস u2 হচ্ছে 30, তাহলে -30 মিটার পার সেকেন্ড। দুইটা আলটিমেটলি যোগ হয়ে হচ্ছে আমার 50 মিটার পার সেকেন্ড। এইটার নাম যদি আমি দিই ইকুয়েশন নাম্বার 2। এখন 1 এবং 2 যদি আমি অ্যাড করি, যোগ করি, তাহলে আমি কি পাই দেখো, এখানে v2 মাইনাস v1 আর এখানে v1 প্লাস v2, দুটো যোগ করলে -v1 প্লাস v1 ক্যান্সেল হয়ে যাবে, আমি পাবো 2v2। আমার অ্যাডিং 1 and 2, ইকুয়েশন 1 প্লাস 2, এটা করে আমি পাচ্ছি 2v2 ইকুয়াল টু, আমার ছিল -10 আর 50, তাহলে আসলে এখানে 40। v2 ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর বেগ হবে, শেষ বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। এখন যে কোনো একটার মধ্যে আমরা এই v2 এর মানটা বসিয়ে দিই, আমি পাবো v1 ইকুয়াল টু -30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে বেগগুলি আমি পেলাম, তার মানে হচ্ছে প্রথম বস্তু, এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 2। প্রথম 1 নম্বর বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ এক্সের দিকে যাচ্ছিল, এখন সে তার শেষ বেগ, যে বেগটা সে অর্জন করলো সেটা হলো 30 মিটার পার সেকেন্ড, কিন্তু মাইনাস হওয়া মানে হচ্ছে সেটা সে ডান থেকে বামে আসবে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ বরাবর। আর 2 নাম্বার বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে নেগেটিভ এক্সের দিকে আসছিল, সে এখন বেগ পেল 20 মিটার পার সেকেন্ড, এবং এখানে প্লাস হওয়ার অর্থ হচ্ছে সেটা
পজিটিভ এক্সের দিকে, অর্থাৎ বস্তুগুলো নিজেদের মধ্যে বেগ বিনিময় করলো। তাহলে সমভরের দুটা বস্তু যখন ভিন্ন বেগে পরস্পরের কাছে এসে সংঘর্ষে লিপ্ত হয়, তখন বস্তু দুটা পরস্পর থেকে সংঘর্ষের পরে তারা 1 নম্বর বস্তু এদিকে চলে আসবে আর 2 নম্বর বস্তু এদিকে চলে যাবে, কিন্তু যাওয়ার সময় কি করবে, তারা নিজেদের মধ্যে বেগ বিনিময় করবে। 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর বেগ অর্জন করে 30 মিটার পার সেকেন্ড, আর 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর বেগটা অর্জন করে। বেগের মান এবং দিক দুইটাই। এটাকে আমরা এভাবে বলি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে যদি সমভরের হয় তাহলে তারা নিজেদের মধ্যে বেগ বিনিময় করে। আচ্ছা, এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কিত আরেকটি প্রবলেম সলভ করে আমরা, বা সৃজনশীল পদ্ধতির প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, আমরা আরেকটি প্রবলেম সলিউশনের মাধ্যমে এটা জানতে পারবো, বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করবো। এখন এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে আমাদের কাছে। একটা বস্তু যার ভর হচ্ছে 340 গ্রাম, সে তার আদি বেগ হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড বেগে সে ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল অবস্থায় আছে। এখানে আরেকটা বস্তু আছে যার ভর m2 এবং তার আদি বেগ u2 = 0, তার মানে বস্তুটা স্থির। এই বস্তুটা স্থির অবস্থায় আছে। এরা যখন সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে পরস্পরের উপরে তারা বল প্রয়োগ করলো, এভাবে তারা বিপরীত দিকে বল প্রয়োগ করলো। বল প্রয়োগের পরে বস্তুগুলো কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, বস্তুগুলো আলাদা হয়ে যাবে। প্রথম বস্তু v1 বেগ লাভ করবে আর দ্বিতীয় বস্তু বেগ লাভ করবে v2। এটা হচ্ছে সংঘর্ষের পরে। এই অবস্থাটা সংঘর্ষের আগে। এটা হচ্ছে আমার সংঘর্ষ আর এটা হচ্ছে পরে। এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পরে বস্তুগুলো আলাদা হয়ে গেছে। এটাও স্থিতিস্থাপক সংঘর্ষের আরেকটা বৈশিষ্ট্য, যে সংঘর্ষের পরে বস্তুগুলো আলাদা হয়ে যাবে, এরা যুক্ত হবে না। আমাদেরকে এখানে বের করতে হবে এই যে প্রথম বস্তুটা যে বেগটা পেল, এই v1টা দেওয়া আছে আমাদের কাছে। v1 সমান হচ্ছে 0.66 মিটার পার সেকেন্ড। আমাদেরকে নির্ণয় করতে হবে দ্বিতীয় বস্তুর ভর m2 = কত এবং দ্বিতীয় বস্তুর বেগ v2 = কত। আমরা দুটো প্রবলেম এখান থেকে সলভ করব। তো প্রথমে আমাদের চোখ বন্ধ করে আমরা যেটা লিখব সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। সোজা কথা, সংঘর্ষের আগে আমার m1 e1 প্লাস m2 u2 = m1 v1 প্লাস m2 v2। m1 হচ্ছে আমার 340 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করে লিখতে হবে 0.34 কিলোগ্রাম মাল্টিপ্লাইড বাই e1 হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড প্লাস m2 তো আমি বেরি করব, তার ভেলোসিটি হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 0, ইকুয়াল টু m1 এর জন্য 0.34 কিলোগ্রাম মাল্টিপ্লাইড বাই v1 হচ্ছে 0.66 মিটার পার সেকেন্ড, আর m2 আমি জানি না, v2 আমি জানি না। m2 v2 এই দুটা টার্ম মাল্টিপ্লাই করে আমি একটা নাম্বার পাবো, এই দুটা টার্ম মাল্টিপ্লাই করে আমি একটা নাম্বার পাবো, আর এটা হয়ে যাবে 0। আমি পাচ্ছি 0.408 equal to 0.2244 plus into v2 বা into v2 equal to 0.1836। এইটার একটা নাম্বার দিয়ে রাখলাম আমি। ঠিক আছে, আমার m2 v2 এর গুণফল পেলাম, m2 v2 আলাদা করে পাইনি। এখন আমরা একটা আরেকটু ভিন্ন কৌশলে যাব, সেটা হচ্ছে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, কাজে কাইনেটিক এনার্জিগুলো কনজার্ভ করবে। তাহলে কনজারভেশন অফ কাইনেটিক এনার্জির নিয়ম থেকে আমি যেটা লিখতে পারি সেটা হলো
হাফ, সংঘর্ষের আগে হাফ m1 স্কয়ার, প্রথম বস্তুর আদি গতিশক্তি, প্লাস হাফ m2 স্কয়ার, দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি, যোগ করার ফলে হলো সংঘর্ষের আগের মোট গতিশক্তি, ইকুয়াল টু হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার, প্রথম বস্তুর শেষ গতিশক্তি প্লাস দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি, অর্থাৎ সংঘর্ষের পরের মোট গতিশক্তি। এখান থেকেও আমরা যদি এখান থেকে হাফ কমন নিই, ওখান থেকে হাফ কমন নিয়ে ওগুলো ক্যান্সেল করে দেই। এরপর আমি যদি মানগুলি বসাই, এখানে বসানোর পরে আমরা পাবো m2 স্কয়ার ইকুয়াল টু, কয়েকটা স্টেপ করার পরে আমরা এখানে বুঝতে পারবো 0.3415। এখন m2 এইভাবে লিখলে 3415, আমরা একটু আগে m2 এর একটা মান পেয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দেই, 0.1836 0.3415 বা v2 ইকুয়াল টু 1.86 মিটার পার সেকেন্ড। আমার প্রবলেমের একটা অংশ সলভ হয়ে গেল। এখন ওই m2 ইকুয়াল টু যে 0.1836 ছিল, সেখানে যদি আমি এই মানটা বসাই, m2 ইকুয়াল টু 0.1836, হ্যাঁ, এখানে আমি v2 এর মানটা বসিয়ে দিলে আমি পাবো এখন m2 ইকুয়াল টু 0.1836 divided by 1.86 equal to 0.098 কিলোগ্রাম। অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 98 গ্রাম। এভাবে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের বা সংঘর্ষ ভিত্তিক যে প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। আচ্ছা, আরেকটা সংঘর্ষ আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের বাস্তব জগতের, স্থূল জগতের বেশিরভাগ সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, আমরা যেটাকে অ্যাক্সিডেন্ট বলি, প্লেন ক্র্যাশ হয়, বোম বার্স্ট হয়, আমাদের হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, ভেঙে যায়, এগুলো সবই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা একটা নরম মাটি দিয়ে একটা গোল বল তৈরি করে যদি দেয়ালে ছুরি মারি, তাহলে দেখা যাবে যে বলটা দেয়ালের সাথে আটকে গেছে, চ্যাপ্টা হয়ে দেয়ালের সাথে আটকে যায়। আর শক্ত মাটি হলে সেটা ভেঙে চুরে মাটিতে পড়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, একটা গতিশীল বস্তু স্থির হয়ে যাচ্ছে, গতির পরিবর্তন ঘটছে। এগুলা সবই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এবং আমাদের স্থূল জগতের সমস্ত সংঘর্ষই প্রায় অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইনইলাস্টিক কলিশন। এখানেও যেহেতু সংঘর্ষ, অতএব ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তার কারণ হচ্ছে এই অস্থিতিস্থাপক সংঘর্ষের ফলে বস্তুর আদি গতিশক্তির কিছু অংশ অন্য এক বা একাধিক শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তিগুলো হচ্ছে, যেমন তাপ উৎপন্ন হয় সংঘর্ষের ফলে, শব্দ উৎপন্ন হয়, বিকট শব্দে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে অন্য শক্তি যেমন গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয় ইত্যাদি। এই সমস্ত কারণে প্রাপ্ত শক্তি অর্থাৎ সংঘর্ষের পরের শক্তিটা অবশ্যই আগের শক্তির থেকে কিছুটা কম হবে। তার মানে কাইনেটিক এনার্জি কনজার্ভ করবে না। এখানে আমার মোমেন্টাম কনজার্ভ করবে ঠিকই, কিন্তু কাইনেটিক এনার্জি সামেশন অফ কে আই ইজ নট ইকুয়াল টু সামেশন অফ কে এফ। হ্যাঁ, এবং এই যে শুধু নট ইকুয়াল টু বললেই কথাটা ক্লিয়ার হয় না, এটা গ্রেটার দেন হবে সামেশন অফ কে এফ। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অবশ্যই ফাইনাল কাইনেটিক এনার্জি থেকে বেশি হবে, কারণ এখান থেকে একটা অংশ অন্যান্য এক বা একাধিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা এখন ইনইলাস্টিক কলিশনের কিছু জিনিস, একটা প্রবলেম সলভ করব ইনইলাস্টিক কলিশন সম্পর্কিত। আমাদের এই প্রবলেমটাতে আছে 100 কিলোগ্রাম ভরের একটা বস্তু, যে 10 মিটার
পার সেকেন্ড বেগে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। এটা আমার 1 নম্বর বস্তু। আরেকটা বস্তু যার মাস হচ্ছে 200 কিলোগ্রাম, 200 কিলোগ্রাম যার মাস, সে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এইখানে এসে তারা সংঘর্ষ হলো, তাদের সংঘর্ষে লিপ্ত হলো তারা, এবং তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে দুজনে মিলে একটা বস্তুতে পরিণত হলো, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত হলো। এখন আমরা দেখব যুক্ত হওয়ার পরে কি তারা স্থির হয়ে যাবে না গতিশীল থাকবে, এটা 1 নম্বর দেখবো। আর 2 নম্বরে আমরা দেখবো এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এটা এখানে তারা পরস্পর যুক্ত হয়ে গেছে, যুক্ত বস্তু। তো আমাদের সেই ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমি পাচ্ছি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু v1 প্লাস m2v2। এখানে দুটার তো আদিবেগ ভিন্ন, আমি দেখতেই পাচ্ছি, কিন্তু দুটা বেগ যখন যুক্ত হয়ে যায় দুটা বস্তু, তখন তারা চলমান হলেও একই বেগে চলমান থাকে, আর স্থির হলে তো স্থির হয়ে গেল। যদি তারা চলমান থাকে যে কোনো দিকে, তখন তাদের দুজনের সম্মিলিত বেগটা একটাই বেগ হয়। কাজে আমরা এখানে 1 2 বলার দরকার নেই, আমরা সম্মিলিত বেগটা হচ্ছে তাদের v। হ্যাঁ, আমরা পাবো এখানে v m1 প্লাস m2। আমরা যদি এখন এখানে মানগুলি বসাই, 100 কিলোগ্রাম 10 মিটার পার সেকেন্ড প্লাস 200 কিলোগ্রাম, এখানে তার ডিরেকশনটা -2 হবে, কারণ একজন যাচ্ছে, প্রথম বস্তুটা যাচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, দ্বিতীয় বস্তুটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। কাজে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে আমাকে, -2 মিটার পার সেকেন্ড। আর এখানে পাচ্ছি ভি তো আমি জানি না, দুটার সম্মিলিত ভর হচ্ছে 100 প্লাস 200 কিলোগ্রাম। এটাকে সলভ করার পরে ডান পাশ এবং বাম পাশকে সলভ করার পরে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। সংযুক্ত বেগটা, যুক্ত অবস্থায় দুটা বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং এখানে ধনাত্মক চিহ্ন আসছে। ধনাত্মক চিহ্ন আসার অর্থ হচ্ছে প্রথম বস্তু যেদিকে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর, সংযুক্ত অবস্থায় বস্তু দুইটা এই ধনাত্মক এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকবে। এখন আমরা বের করব যে এটা ইলাস্টিক কলিশন হলো নাকি ইনইলাস্টিক কলিশন হলো। এর জন্য আমাদের একটাই উপায় আছে, সেটা হলো সংঘর্ষের আগের এবং পরের কাইনেটিক এনার্জিগুলো বের করা, এবং আমরা দেখব যে দুটার মধ্যে কম্পেয়ার করে এরা ইকুয়াল নাকি। প্রথমে বিফোর কলিশন, কলিশনের আগে আমার যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m1 m2u2 স্কয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের আগে মোট গতিশক্তি আমরা বের করে ফেলি এখান থেকে। হাফ 100 কিলোগ্রাম প্লাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড হোল স্কয়ার প্লাস হাফ 200 কিলোগ্রাম মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মাইনাসটাকে স্কয়ার করার পর আলটিমেটলি প্লাস হয়ে যাবে। আর স্কয়ার যখন আসে আমাদের, তখন +2 আর -2 এর মধ্যে পার্থক্য থাকে না, কিন্তু তারপরেও আমাদের অঙ্কে মাইনাস চিহ্নটা দেখাতে হবে। আমরা এগুলাকে ক্যালকুলেট করে এখানে দেখতে পাচ্ছি আমাদের গতিশক্তির পরিমাণ আসে 5400 জুল, শক্তির একক জুল। এটা পেয়ে রাখলাম। এখন সংঘর্ষের পরে গতিশক্তির কি অবস্থা হয় কি দেখি। সংঘর্ষের পরে মোট গতিশক্তি হাফ, যেহেতু মোট ভর হচ্ছে এখন m1 প্লাস m2, তারা যুক্ত হয়ে গেছে এবং তাদের বেগ হচ্ছে v, তাহলে হাফ m1 প্লাস m2 v স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি আমি 100 প্লাস 200 হচ্ছে এখানে 300 কিলোগ্রাম, আর v ছিল আমার 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমি পাচ্ছি
600 জুল। তাহলে আমাদের সংঘর্ষের আগে ছিল 5400 জুল আর এখন 600 জুল, অনেক কমে গেছে। তার মানে গতিশক্তি সংরক্ষিত হলো না। এর অর্থ হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এগুলো সবই ছিল আমাদের জন্য একমাত্রিক সংঘর্ষের এক্সাম্পল। ওয়ান ডাইমেনশনাল কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলাও ওয়ান ডাইমেনশনাল, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলাও একমাত্রিক বা ওয়ান ডাইমেনশন আমরা ব্যবহার করেছি এখানে। আচ্ছা, আরেক ধরনের সংঘর্ষ আছে, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল, অর্থাৎ বস্তুগুলো যদি সংঘর্ষে লিপ্ত হয়, এই বস্তুটা এসে এখানে স্থির ছিল, এই গতিশীল হয়ে আদিবেগ নিয়ে এসে একে আঘাত করে তারা ডিরেকশন চেঞ্জ করলো। এই বস্তুটা, এটা হলো 1 নম্বর বস্তু, এটা ধরো 2 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু এখানে চলে আসলো আর 1 নম্বর বস্তু এখানে চলে গেল। তাহলে এখন তো আর এক লাইনে থাকলো না তারা। এই ধরনের সংঘর্ষকে বলা হয় দ্বিমাত্রিক সংঘর্ষ, টু ডাইমেনশনাল কেস এগুলো। তো টু ডাইমেনশনাল কেস নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক। তার আগে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দেই তোমাদেরকে আমরা তোমাদের জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক দিলাম। সেটা হচ্ছে, দেখো দুটো বস্তু, একটার ভর m আর একটা 2m, অর্থাৎ একটা থেকে আরেকটার ভর ডাবল। যার ভর কম সে 2v বেগে ধনাত্মক x অক্ষের দিকে যাচ্ছে, আর যার ভর 2m সে v বেগে অর্থাৎ এর অর্ধেক বেগে এসে ঋণাত্মক x অক্ষের দিকে এসে এখানে সংঘর্ষে লিপ্ত হলো। এখন আমরা বলে দিচ্ছি যে যদি বস্তু দুইটা সংঘর্ষের পরে যুক্ত হয়ে যায়, অর্থাৎ এক বস্তুতে পরিণত হয়, তাহলে তুমি দুইটা কোশ্চেন সলভ করবে, দুইটা কোশ্চেনের অ্যান্সার তৈরি করবে। সেটা হচ্ছে সংঘর্ষের পরে তাদের গতির কি অবস্থা হবে। এর অর্থ হচ্ছে বস্তু দুইটা সংযুক্ত অবস্থায় কি স্থির হয়ে যাবে না গতিশীল হবে। যদি গতিশীল হয়ে যায় তাহলে তার গতিবেগ কোন দিকে, প্রথম বস্তুর দিকে না দ্বিতীয় বস্তুর দিকে, এটা হলো গতির অবস্থা। আর সংঘর্ষটা কি প্রকৃতির, কি প্রকৃতির মানে হচ্ছে এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে অবশ্যই আমাদেরকে কাইনেটিক এনার্জি বের করে দেখাতে হবে যে ইকুয়াল হয় নাকি ইকুয়াল হয় না, সংরক্ষিত কাইনেটিক এনার্জি সংরক্ষিত হয় কি হয় না। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ সবাইকে। মেয়েরা ভালো থাকবে, সুস্থ থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর লকডাউনের এই বিপর্যয়কর সময়টাকে, যদিও গোটা জাতি বিপর্যস্ত, কিন্তু আমরা তো অনেক সময় পেয়েছি, সেই হিসাবে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যাতে আমাদের সিলেবাসগুলোকে অ্যাডভান্স করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব। বেহুদা সময় নষ্ট না করে কিভাবে সময়টাকে কাজে লাগানো যায় সেভাবে তোমরা লেখাপড়ার সাথেই সংযুক্ত থাকবে বেশি। আর তোমাদের প্রেয়ারগুলোর ব্যাপারেও তোমরা সিনসিয়ার হবে, আর বাসায় মাকে সাহায্য করবে মেয়েরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।